প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের ক্লাস 11-এ সেকেন্ড সেমিস্টারে পরিপাকের চ্যাপ্টারে আগের দিন গলবিল আগে পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে গলবিল, গ্রাসনালী, পাকস্থলী এই অংশটা নিয়ে আলোচনা করব। পরের দিন এর পরের অংশটা হবে। যদি তোমাদের এই আলোচনা ভালো লাগে, তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের। এখান থেকে অনেক তথ্য তোমরা জানতে পারবে। আমার ইউটিউব চ্যানেলটি তোমরা দেখতে পারো। আমি প্রথমে আলোচনা করছি গলবিল। আগের দিন বলেছিলাম মুখবিবরের পরের যে অংশটি তাকে বলছে গলবিল। গলবিলের তিনটি অংশ আছে। মুখ থেকে গলবিলে যাওয়া যায়, সেটাকে বলছে মুখগলবিল বা অরোফ্যারিংস। নাক থেকে গলবিলে যাওয়া যায়, সেটাকে বলছে নাসাগলবিল বা নেজোফ্যারিংস। আর এই ল্যারিংস থেকে গলবিলে আসা যায়। এই ল্যারিংস থেকে গলবিলে এই পোর্শনটাকে বলছে ল্যারিঙ্গোগলবিল। তাহলে গলবিলের তিনটি পার্ট, এটা আমরা বুঝতে পারলাম। গলবিলের পরে ল্যারিংসের ওই জায়গাটায় গ্রাসনালী এবং শ্বাসনালীর যে সংযোগস্থল, ওই সংযোগস্থলে একটা ছিদ্র আছে। ছিদ্রটির নাম হচ্ছে গ্লটিস। গলবিলের ওখানে ছিদ্রটির নাম কি বললাম? গ্লটিস। গলবিলের পরে গ্লটিস নামক একটা ছিদ্র আছে। গ্লটিসের নিচে একটা ভাল্ব আছে। সেই ভাল্বটা যখন তোমার খাদ্য গলাধঃকরণ করা হয়, খাদ্য খাওয়া হয়, তখন ওই ভাল্বটা গ্লটিসের ছিদ্রটাকে ঢেকে নেয়। সেই ভাল্বটার নাম হচ্ছে এপিগ্লটিস। গ্লটিস। তাহলে তোমাদের এটা দিতে পারে গ্লটিস কি, এপিগ্লটিস কি। ছিদ্রটার নাম হচ্ছে গ্লটিস, শ্বাসনালী এবং গ্রাসনালীর সংযোগস্থলে গলবিলের নিচে। আর গ্লটিস ছিদ্র ঢাকনাটির নাম হচ্ছে এপিগ্লটিস। এগুলো ক্লিয়ার হলো। এরপরে শুরু হচ্ছে গ্রাসনালী। এইটা 10 থেকে 12 সেন্টিমিটার দীর্ঘ লম্বা যে অংশটা, এই অংশটাকে বলছে গ্রাসনালী, ইসোফেগাস বা গ্রাসনালী। এই গ্রাসনালী দিয়ে খাদ্য গলাধঃকরণ হচ্ছে। মুখবিবর থেকে পাচিত যে খাবারটা গ্রাসনালী দিয়ে নামছে, সেই খাবারটির নাম হচ্ছে বোলাস, ফুড বোলাস, যে খাবারটা গ্রাসনালী দিয়ে নামছে। এই গ্রাসনালীর পরে বাংলা পাঁচের মতো দেখতে যে মোটা স্ফীত পুরুপাতিল বিশিষ্ট অংশটি দেখছো, এই অংশটির নাম হচ্ছে পাকস্থলী, স্টমাক বা পাকস্থলী। পাকস্থলীর বিভিন্ন অংশগুলো আমি এখানে চিহ্নিত করেছি। গ্রাসনালী এবং পাকস্থলীর উপরের অংশে যে খাদটি দেখা যায়, এই খাদটির নাম হচ্ছে কার্ডিয়াক নস বা হৃদখাদ, এই খাদটির নাম। পাকস্থলীর ঊর্ধ্বাংশের নাম, ওই উপরের অংশটা, ফান্ডাস। পাকস্থলীর মিডিল অংশটার নাম হচ্ছে বডি। পাকস্থলীর শেষ প্রান্ত, এটার নাম হচ্ছে পাইলোরাস। পাইলোরাসের পরে ডিওডেনাম শুরু হচ্ছে। এই যে এটা ক্ষুদ্রান্ত, ডিওডেনাম হচ্ছে ক্ষুদ্রান্তের একটা পার্ট, ওটা পরের দিন আলোচনা করব। ডিওডেনাম এবং পাইলোরাস এর সংযোগস্থলে একটা ভাল্ব থাকে। এই ভাল্বটার নাম হচ্ছে পাইলোরিক স্ফিংটার। এই পাইলোরিক স্ফিংটারকে ভেদ করে খাবারটা পাকস্থলী থেকে ডিওডেনামে নামে। এইটা গেল একটা গঠন, তার গঠনগত দিক। এবার পাকস্থলীর প্রাচীরটাকে নিয়ে যদি আমি আলোচনা করি, পাকস্থলীর প্রাচীরের মধ্যে আমরা 3টে কোষ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে মিউকোসা কোষ। মিউকোসা কোষ থেকে মিউকাস ক্ষরিত হয়, প্রচুর পরিমাণে মিউকাস ক্ষরণ করে। 2 নম্বর হচ্ছে পেপটিক কোষ। পেপটিক কোষ থেকে পেপসিনোজেন ক্ষরিত হয়। পেপসিনোজেন, নিষ্ক্রিয় পেপসিনোজেন পেপটিক কোষ থেকে ক্ষরিত হয়। 3 নম্বর যেটা হচ্ছে অক্সেন্টিক কোষ। অক্সেন্টিক কোষ থেকে লঘু HCl ক্ষরিত হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড। অক্সেন্টিক কোষ থেকে। তাহলে পেপটিক কোষ থেকে পেপসিনোজেন মনে রাখবে কি করে? পেপসিনোজেন প, প্রথম অক্ষরটা, পেপটিকের প্রথম অক্ষরটা প। তাহলে পেপটিক থেকে পেপসিনোজেন, এবং এটা নিষ্ক্রিয়। এই নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় করে কে? HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। HCl
কোথা থেকে গঠিত হয়? পাকস্থলীর অবজেক্টিভ কোষ থেকে, আর একটা মেরুকোষা কোষ থেকে মেরুকোষ। এটা গেল পাকস্থলীর ভেতরে প্রাচীরের বিভিন্ন কোষগুলো থেকে খরিত হরমোনগুলোর, খরিত উচ্ছেদকগুলোর নাম, অ্যাসিড উচ্ছেদক এটা আছে। এছাড়াও পাকস্থলী থেকে একটা হরমোন খরিত হয়, সেই হরমোনটার নাম হচ্ছে গ্যাস্ট্রিন। পাকস্থলী থেকে অল্প পরিমাণে, খুবই স্বল্প পরিমাণে একটা লাইপেজ খরিত হয় লিপিড পরিপাকের জন্য, ফ্যাট পরিপাকের জন্য, তার নাম হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেজ। তাহলে গ্যাস্ট্রিক লাইপেজ ফ্যাটকে পরিপাকে সাহায্য করে। পেপসিনোজেন থেকে পেপসিন, যেটা এটা প্রোটিন পরিপাকে সাহায্য করে। HCl খাবারটাকে পরিপাকের উপযোগী করে তোলে, আম্লিক করে তোলে, সহজ পাচ্য করে তোলে। আর একটা যেটা বলছিলাম, পাকস্থলী থেকে আর একটা হরমোন খরিত হয়, এটা হচ্ছে রেননিন। রেননিন হরমোনটা পাকস্থলী থেকেই খরিত হয়। রেননিন হরমোনটা দুগ্ধ প্রোটিনটাকে পরিপাকে সাহায্য করে, কেশিনোজেনকে দ্রবণীয় কেশিনে পরিণত করে। রেননিন নামক হরমোনটা, এটা উচ্ছেদক রেননিন, এটা দুগ্ধ প্রোটিনটাকে পরিপাক করে, সেটা হচ্ছে দ্রবণীয় কেশিনে পরিণত করে, দুগ্ধ প্রোটিন কেশিনোজেনকে, এটা রেননিন। এইটা গেল পাকস্থলী অভ্যন্তরীণ গঠনের মধ্যে। এবার আমরা আগের দিন যেটা বলছিলাম যে আমাদের লালাগ্রন্থি, 3 জোড়া লালাগ্রন্থি আছে, তার মধ্যে নামগুলো বলছিলাম প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল। প্যারোটিড গ্রন্থি থেকে যে নালীটা খরিত হয় এটাকে বলছে স্টেনসিয়াল নালী, প্যারোটিড গ্রন্থি থেকে, প্যারোটিড লালাগ্রন্থি থেকে। সাবম্যান্ডিবুলার লালাগ্রন্থি থেকে যে নালীটা বেরিয়ে আসে সেই নালীটার নাম হচ্ছে হর্টন নালী। সাবলিঙ্গুয়াল লালাগ্রন্থি থেকে যে নালীটা বেরিয়ে আসে তার নাম হচ্ছে রিভিনাসের নালী। তাহলে এই 3টে নালীর নাম মনে রাখবে, লালাগ্রন্থির 3টে নালী। আর এইখানে কিছু আমি শর্ট কোশ্চেন রেখেছি, এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। যে জেরোস্টোমিয়া রোগটা কি? জেরোস্টোমিয়া রোগটা হচ্ছে যদি লালা ক্ষরণের পরিমাণ কমে যায়, মুখ যদি শুকিয়ে যায়, গলাধঃকরণ বা গিলতে যদি অসুবিধা হয়, সেই রোগটার নাম হচ্ছে জেরোস্টোমিয়া। আর একটা হচ্ছে ক্যাশল বর্ণিত ইন্ট্রিনসিক ফ্যাক্টর। ক্যাশল বর্ণিত ইন্ট্রিনসিক ফ্যাক্টরটা কি, এর ভূমিকা কি? ক্যাশল বর্ণিত ইন্ট্রিনসিক ফ্যাক্টর পাকস্থলীর অন্তঃপ্রাচীর থেকে, ভেতরের প্রাচীর থেকে গ্লাইকোপ্রোটিন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ খরিত হয়, যার নাম ক্যাশল বর্ণিত ইন্ট্রিনসিক ফ্যাক্টর, যার প্রধান ভূমিকা হচ্ছে ভিটামিন B12 শোষণে সাহায্য করে, শোষণ করতে সাহায্য করে এই ফ্যাক্টরটি। 3 নম্বর হচ্ছে গ্রেলিন। গ্রেলিন নামক একটা হরমোন পাকস্থলী থেকে খরিত হয়। গ্রেলিন হরমোনটি কাজ কি? গ্রেলিন হরমোনের কাজ হচ্ছে ক্ষুধাটাকে জানান দেওয়া, খিদে পেয়েছে সেটাকে জানান দেয়। এই গ্রেলিন নামক হরমোনটি পাকস্থলীর প্রাচীর থেকে যখন খরিত হয় তখন আমরা বলি যে আমাদের খিদে পেয়েছে, আমরা খাবো, এই জানান দেয় এই গ্রেলিন নামক হরমোনটি। এই পর্যন্ত আজকে আমি এটা আলোচনা করলাম। যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমার ইউটিউব চ্যানেলে প্রশ্ন করতে পারো, সেখানে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার এই আলোচনা যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, বন্ধুদের জানাও। ধন্যবাদ।